হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা DPP-4 সলিউশনটা দেখব। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে বিশুদ্ধ জলে ইউরিয়া দ্রবীভূত করলে আচ্ছা দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে, দ্রবণের স্ফুটনাঙ্ক কমে, দ্রবণের গলনাঙ্ক বাড়ে, দ্রবণের গলনাঙ্ক কমে। ঠিক আছে, তাহলে আমাদের যে সংখ্যাগত ধর্মগুলো ছিল ওখানে ছিল স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ। তাহলে ওখানে কি দেখছিলাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, অর্থাৎ স্ফুটনাঙ্ক বাড়ে। তাহলে এখানে অপশান এটাই কারেক্ট। 2 নম্বর, কারণ কি, কারণ ওই যে দ্রাব ইউরিয়াটা তুমি যোগ করছো, ওই ইউরিয়াটা কি হয়, অতএ হয়, অতএ দ্রাব, তার জন্যই স্ফুটনাঙ্কের বৃদ্ধিটা হয় আর কি। আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা আছে যে 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত হলে সৃষ্ট দ্রবণের হিমাঙ্ক কত হবে। আচ্ছা, এই কোশ্চেনে একটা ডেটা লেখা নেই, একটু লিখে নেবে যে জলের KF 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। এই ডেটাটা লেখা নেই, একটু ব্র্যাকেটে লিখে রাখবে, কারণ এই ডেটাটা ছাড়া নিউমেরিক্যালটা করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি যে ডেল্টা টিএফ মানে কি, টিএফ মাইনাস টিএফ ড্যাশ নাকি সমান KF ইন্টু এম। এম মানে মোলালিটি। তাহলে মোলালিটি বলতে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব থাকে। তাহলে এম সমান কী হবে, দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজিতে, তো 0.2 কেজি হবে। আর ইথিলিন গ্লাইকল বলতে OH CH2 OH, যেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে এর মোলার মাস আসছে দেখবে 62 গ্রাম পার মোল। তাহলে 6.2 গ্রামকে 62 গ্রাম পার মোল দিয়ে ভাগ করলেই তুমি মোল সংখ্যাটা পেয়ে যাবে। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে দেখবে আসছে -0.1/0.2 ইকুয়ালস টু 0.5 মোল পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে মোলালিটি। আচ্ছা, টিএফ মানে বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবক বলতে জলের হিমাঙ্ক 273 কেলভিন মাইনাস টিএফ ড্যাশ, এই টিএফ ড্যাশটা বের করতে হবে, ইজ ইকুয়ালস টু কেএফ 1.86 এম 0.5। ওকে, তাহলে এটা আসবে টিএফ ড্যাশ ইকুয়ালস টু 273 মাইনাস 0.93 কেলভিন। ওকে, তো এটা আসবে 272.07 কেলভিন। যদি ডিগ্রি সেন্টিগ্রেডে করো তো 273.07 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আসবে মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, এরপরে 3 নাম্বার। আচ্ছা, রক্তের অভিস্রবণ চাপ এত উষ্ণতায় 7.65 ATM হলে এর সঙ্গে সম অভিস্রবণীয় গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্ব কী হবে। আচ্ছা, তাহলে দুটো দ্রবণের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে তোমার ব্লাড বা রক্ত, আর একটা বলা হচ্ছে গ্লুকোজ। এই দুটো দ্রবণের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানের অভিস্রবণ চাপ আর এখানের অভিস্রবণ চাপ সেম, সম অভিস্রবণীয় বলেছে। তাহলে এটার মান 7.65, এটার মান 7.65। এটা CRT এই রিলেশনটা হয়। আচ্ছা, বলেছে 2 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করতে হবে। ঠিক আছে, তাহলে পাই সমান CRT। এবারে সি মানে গাঢ়ত্ব, তাহলে মোল পার লিটার, তাহলে উপরে মোল করতে হবে। এবারে গ্লুকোজের মোল চেয়েছে নাকি, উপরে মোল করতে হবে। তাহলে গাঢ়ত্ব মানে মোল উপরে, নিচে লিটার থাকবে। ঠিক আছে, তাহলে 2 লিটার নিচে। এবারে গ্লুকোজের ভর ধরে নিতে হবে আমাকে, বলেছে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে। তাহলে ভর ধরে নাও X বাই 180 গ্লুকোজের মোলার ভর। তাহলে ভর বাই মোলার ভর করলে তুমি গ্লুকোজের উপরে মোলটা পেয়ে যাবে। তাহলে উপরে গ্লুকোজের মোল, নিচে মোট আয়তন। RT এর মান বসানোর দরকার নেই, কেটে যাবে। ইজ ইকুয়ালস টু C ইন্টু RT। এই সি এর মানটা আমাকে বের করতে হবে, গ্লুকোজের কনসেন্ট্রেশন। সি এর মান তো চাইনি, কত রক্তের সমস্যা। আচ্ছা, রক্তের মানটা তো দেওয়া আছে, সরি।
তো পাই ইজ ইকুয়াল টু CRT 7.65, তো মানগুলো পুট করলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে 7.65 ইজ ইকুয়ালস টু, দেখো রক্তের সাথে আইসোটোনিক বলেছে, রক্তের অভিস্রবণ চাপটা দেওয়া আছে, তাহলে রক্তের অভিস্রবণ চাপের সাথে ওর অভিস্রবণ চাপটা সমান হবে। তার জন্য আমি এই যে পায়ের জায়গায় 7.65 লিখলাম, কারণ রক্তের সাথে সম অভিস্রবণীয়। গাঢ়ত্ব কী করে বের করলাম? গ্লুকোজের মোল বাই দ্রবণের আয়তন লিটারে, ঠিক আছে। মোল কী করে পাবো? ভর বাই মোলার ভর করে। আচ্ছা, এটা হবে x/180 ইন্টু 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে 310, 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 310 কেলভিন। আচ্ছা, কেন 0.0821 বসালাম? কারণ অভিস্রবণ চাপটা ATM-এ দেওয়া আছে, তাহলে এক্সের মান ক্যালকুলেট করবে 108 গ্রাম আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাঁচেরটা, আচ্ছা তিনের পরে, আচ্ছা তিনটা মিস হয়ে গেল নাকি? তিনটে কী ছিল? 1 2 3, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চ করে দিলাম কোশ্চেন দুটো আমি, ধুর। আচ্ছা, এটা 4-এর, হ্যাঁ আমি 3-টা করছি এখন, দেখো। আচ্ছা, দুটোই ওই রক্ত আর গ্লুকোজ দিয়ে আছে তো, ঠিক আছে। তাহলে রক্তের অভিস্রবণ চাপ আর একটা দ্রবণের অভিস্রবণ চাপ সমান, বলছে দ্রবণের গাঢ়ত্ব কত, ঠিক আছে। তাহলে 7.65 ইজ ইকুয়ালস টু CRT C ইন্টু 0.0821 ইন্টু 310। তো এখানে সি এর মানটা বের করতে বলেছে, তাহলে 7.65 বাই 0.0821 ইন্টু 310। আগেরটাই বের করতে বলেছিল কত গ্রাম যোগ করতে হবে, আর এটাই বলেছে গাঢ়ত্ব কী হবে। তো এটা তুলনামূলক ক্যালকুলেশনটা ইজি, ঠিক আছে। এবার পাঁচেরটা, একটি নির্দিষ্ট উষ্ণতায় এত দ্রবণ 0.05 মোলার দ্রবণ কত মোলার গ্লুকোজ দ্রবণের সাথে আইসোটোনিক। আচ্ছা, তাহলে আইসোটোনিক বলতে পাই দুটো সমান হবে, আমি ধরে নিচ্ছি পাই 1 পাই 2। বাম দিকটা তো ধরো তুমি গ্লুকোজ, আর ডান দিকটা ধরো আচ্ছা অন্যটা দ্রবণ। তাহলে এটা সমান C1 RT, এটা সমান C2 RT। আচ্ছা, গাঢ়ত্ব বলা আছে 0.05, আর এর মান বসাবো না, টি এর মান বসাবো না। C2 ইন্টু আর এর মান বসাবো না, টি এর মান বসাবো না, RT কাটবে, তাহলে C2 সমান 0.05, ব্যাস। এটা গেল 5। আচ্ছা, এরপরে 6, মোলাল হিমাঙ্কের মোলাল অবনমন ধ্রুবকের এসআই একক, ঠিক আছে। এটা অপশান সি, কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা, অপশান 7, 0.1 মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক, ঠিক আছে। দেখো, ডেল্টা TF সমান আই ইন্টু KF ইন্টু স্ফুটনাঙ্ক KB, তা ডেল্টা টিভি সমান আই ইন্টু কেবি ইন্টু এম, এই রিলেশনটা আমরা জানি, ঠিক আছে। আইটা কেন ইনক্লুড করলাম এখানে? কারণ অপশানগুলো দেখো Na2SO4 KCl দেওয়া আছে, এগুলো হচ্ছে আয়নীয় পদার্থ। তাহলে আয়নীয় পদার্থ মানে কি? বিয়োজিত হবে। জেনারেলি এগুলো পূর্ণমাত্রায় বিয়োজিত হয়, তাহলে যতগুলো আয়ন উৎপন্ন হবে তত সেটাই হচ্ছে আয়ের মান, ঠিক আছে। তাহলে সবগুলোর গাঢ়ত্ব সেম, সবই সেম। আয়ের মানটা দেখলেই হবে, যে যার আয়ের মান যত বেশি তার স্ফুটনাঙ্ক তত বেশি। তার প্রথমটার ক্ষেত্রে দেখো Na2SO4 যদি ভাঙি Na2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে আয়ের মান কত হবে? 3। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি ভাঙা হয় K প্লাস Cl মাইনাস, আয়ের মান 2। তৃতীয় চতুর্থ ভাঙবে না, তার জন্য তৃতীয় চতুর্থের ক্ষেত্রে আয়ের মান হবে 1। তাহলে প্রথমটার ক্ষেত্রে আয়ের মান দেখো 3, যেহেতু আয়ের মান বেশি ডেল্টা টিবির মানটাও কী হবে? বেশি হবে। আয়ের মান যত বেশি ডেল্টা টিবির মান তত বেশি, ঠিক আছে। গাঢ়ত্ব তো সেম, তাহলে ঝামেলা করে লাভ নেই কিছু। 8টা, আচ্ছা, 0.01 মোলার ইউরিয়া দ্রবণের তুলনায় 0.01 mgCl2 দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান প্রায় 2 গুণ, প্রায় 3 গুণ, প্রায় 6 গুণ একই। আচ্ছা, তাহলে ডেল্টা TF সমান আই ইন্টু KF ইন্টু এম, ঠিক আছে। ডেল্টা TF মানে কি? হিমাঙ্কের অবনমন। তাহলে এই ডেল্টা TFটাও দেখো আয়ের সাথে সমানুপাতিক, আয়ের মান যত বেশি হিমাঙ্কের অবনমন তত বেশি। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে আয় সমান 1, কেন? কারণ ইউরিয়াটা বিয়োজিত হয় না।
MgCl2 ক্ষেত্রে যেহেতু এটা ভেঙে Mg2+ আর দুটো Cl- উৎপন্ন করবে, তাহলে 3টা আয়ন উৎপন্ন হচ্ছে, তাহলে আয়ের মান কত হবে? প্রায় 3 হবে। ঠিক আছে, যদি পূর্ণ মাত্রায় নাও ভাঙে, একটু কমও ভাঙে, তাই আয় সমান 3ই হয়, মানে যতগুলো আয়ন উৎপন্ন করে আর কি। তাহলে কী হবে? প্রায় 3 গুণ হবে। ঠিক আছে, একটা স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে সাজাও। তাহলে দেখো কনসেন্ট্রেশনগুলো ওটা চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, কনসেন্ট্রেশনগুলো ওটা চেঞ্জ করা আছে। তো তাহলে ওই যে ডেল্টা টিবি সমান আই ইন্টু কেবি ইন্টু এম, তাহলে আই আর এম এর গুণফলটা দেখবো। ঠিক আছে, আই আর এম এর গুণফল মানে যতগুলো আয়ন উৎপন্ন হচ্ছে তার সাথে তুমি ওই কনসেন্ট্রেশনটা গুণ করবে, যার গুণফল যত বেশি তার ওই স্ফুটনাঙ্কের উন্নয়ন তত বেশি। ঠিক আছে, কথাটা বোঝা গেল? তাহলে এখানে কেবি এর মানটা তো বলে লাভ নেই, সবগুলো জলীয় দ্রবণেই, তাহলে জলের কেবি এর মানটা সবগুলোর ক্ষেত্রে ফিক্স, কিন্তু কনসেন্ট্রেশন আর আয়ের মান সবগুলোর ক্ষেত্রে আলাদা, তার জন্য আমরা আই আর এম এর গুণফলটা দেখব। ঠিক আছে, চারটা অপশানের ক্ষেত্রে করছি। তাহলে NaCl এর ক্ষেত্রে আয় সমান 2 হবে, ইউরিয়ার ক্ষেত্রে যেহেতু ভাঙে না তার জন্য আয় সমান 1, CaCl2 ক্ষেত্রে ভেঙে দেখবে 3টে আয়ন উৎপন্ন হচ্ছে, একটা Ca2+ আর দুটো Cl-, তাহলে আয় সমান 3 হবে। এটার ক্ষেত্রে আয় সমান দেখবে 2। তাহলে গাঢ়ত্ব কত আছে? 0 10⁻14 ইন্টু 2, এখানে 10⁻³ ইন্টু 1, 10⁻³ ইন্টু 3, 10⁻² ইন্টু 1। ঠিক আছে, সরি 2। তাহলে দেখো এই মানটা -3 -2, ওকে। তাহলে কোন ক্ষেত্রে মানটা সবচেয়ে বেশি আসছে? 2 ইন্টু 10⁻², 10⁻² মানে 0.01 ইন্টু 2, তাহলে 0.02। ঠিক আছে, এটা মানে 0.001 ইন্টু 3, তাহলে 0.003, এটা 0.001। তাহলে এই মানটা দেখো সবচেয়ে কম আসবে, এই মানটা কম মানে এর স্ফুটনাঙ্কের উন্নয়ন সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে বেশি মান কোনটা আছে? 3, তাহলে 3-এর স্ফুটনাঙ্কের উন্নয়ন সবচেয়ে বেশি। দিয়ে দিয়ে এই 3 বলছে, সরি 4-এর মানটা দেখো সবচেয়ে বেশি, 0.02টা সবচেয়ে বেশি, দিয়ে আসবে 3, দিয়ে আসবে 2, যেরকম আসে আর কি, 1 2 3 4। আচ্ছা, এরপরে 10-এরটা 9.35 গ্রাম বেঞ্জিন একটি দ্রাবের এত গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্কে 2.35 কে অবনমিত হয়, কেলভিন অবনমিত হয়, দ্রাবটির আণবিক ভর কত হবে? আচ্ছা, তাহলে ওই ডেল্টা টিএফ সমান KF ইন্টু এম মান দেওয়া আছে সব, তাহলে জাস্ট মোলালিটিটা বের করতে হবে। এটা দেওয়া আছে 2.35 = KF 5.1। মোলালিটি মানে দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজিতে। ঠিক আছে, তাহলে 9.35কে তুমি কেজিতে লিখো, 0.00935 কেজি হবে। উপরে দ্রাবের মোল, দ্রাব আছে তোমার কে দ্রাব? আচ্ছা, দ্রাবের মোলটা বের করানোর জন্য ভর বাই মোলার ভর করতে হবে, তা মোলার ভর আমার এখানে দেওয়া নেই, ওটাই বের করতে বলেছে। তাহলে 315/M ধরে নিচ্ছি, তাহলে এই মোলার ভরটা বের করতে হবে। মোলার ভর আণবিক ভরের মধ্যে রিলেশন কি? মোলার ভরটা একক হয় গ্রাম পার মোল, আণবিক ভরে কোনো একক নেই। ঠিক আছে, ক্যালকুলেশন করবে, এম এর মান পাবে দেখবে 73 গ্রাম পার মোল। এই গ্রাম পার মোলটা বাদ দিয়ে দেবে, তাহলেই তোমার আণবিক ভর হয়ে যাবে। ঠিক আছে, 11। আচ্ছা, কোনো পদার্থের প্রকৃত দবন কলয়েডীয় দবনের অভিশ্রবণ চাপ যথাক্রমে π1 π2 হলে কোনটি ঠিক হবে? ঠিক আচ্ছা, তাহলে অভিশ্রবণ চাপ পাই সমান CRT। ঠিক আছে, এরপরে আচ্ছা এইটা বাদ দিয়েও এটা একটা কনসেপ্টের ভিত্তিতে করা যায়। দেখো, প্রকৃত দ্রবণের যে কণাগুলো থাকে তার আকারগুলো অনেক ছোট ছোট হয় নাকি? সেম কলয়েড দ্রবণের ক্ষেত্রে আকারগুলো বড় বড় হয়, আবার কণাগুলো কী হয়, একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকতে চায়। ঠিক আছে, তাহলে একই পরিমাণ দ্রবণের মধ্যে প্রকৃত দ্রবণের কথা বললে বা কলয়েডের দ্রবণের কথা বললে কোথায় কণার সংখ্যা বেশি হবে?
যেহেতু প্রকৃত দ্রবণের কণাগুলোর আকার ছোট, তার জন্য সেখানে কণার সংখ্যা বেশি হবে। কলয়েডের আকার বড় হওয়ার জন্য একই দ্রবণের মধ্যে, ধরো প্রকৃত দ্রবণ আছে আমি বলছি 100 ml, 100 ml, কলয়েডীয় দ্রবণ আছে ধরো 100 ml, দুটো 100 ml করে আছে, ঠিক আছে। আমি সংখ্যাগত ধর্মের মান কি জানি, যে কণার সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু ওই দ্রাবের কণার প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে 100 ml এর মধ্যে যেহেতু এলো প্রকৃত দ্রবণ, কণাগুলোর আকার খুবই ছোট হয়, এ আমার কাছাকাছি অবস্থান করবে। ধরো এখানে কণা আছে আমি বলছি 50,000, যেহেতু 5 লাখ হয়ে গেল, যেহেতু কলয়েডের আকার বড়, তার জন্য ওই নির্দিষ্ট 100 ml এর মধ্যে বেশি সংখ্যক কিন্তু কলয়েড কণা থাকতে পারবে না, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এখানে কলয়েড কণা আছে 5,000, তাহলে এখানে আছে 50,000, এখানে আছে 5,000, অবভিয়াসলি যেখানে কণার সংখ্যা বেশি, সংখ্যাগত ধর্মের মানও বেশি হবে, তার জন্য এখানে অভিস্রবণ চাপ π1 এই মানটা π2 চেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা 12, হিমাঙ্কে গঠিত সাম্যাবস্থাটি হলো, তাহলে হিমাঙ্কে কি হয় আমরা জানি যে ওই দ্রবণের মধ্যে যে দ্রাবকটা থাকে আর যে কঠিন দ্রাবকটা থাকে, মানে তরল আর কঠিন অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে অপশান বি, তাহলে দ্রবণের মধ্যে দ্রাবক আর কঠিন দ্রাবক ওদের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 13, একটি অনুদ্বায়ী দ্রাবের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক এত, ওর হিমাঙ্ক কত? আচ্ছা স্ফুটনাঙ্ক দেওয়া আছে, হিমাঙ্ক তোমাকে বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম নাকি? তাহলে মোলারিটিটা বের করে নিই, যেহেতু আমার ডেল্টা টিবি এর মান আর কেবি এর মান জানা। তাহলে ডেল্টা টিবি মানে কি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে জেনারেলি উষ্ণতা কত হয়, মানে টিবি যেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের উষ্ণতা, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। টিবি ড্যাশ এটা কত? 100.2 মানে 373.2 কেলভিন। তাহলে কত বেড়েছে? ডেল্টা টিবি সমান 0.2 কেলভিন। তাহলে 0.2 বাই 0.52 মানটা দেওয়া আছে, দেখবে 0.38 আসছে, ঠিক আছে। আবার একটা সম্পর্ক কী জানি, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। তাহলে ডেল্টা টিএফ বলতে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এটা কত হবে? 1.86 ইন্টু 0.38, ঠিক আছে। তাহলে এটা 273 কেলভিন মাইনাস টিএফ ড্যাশ সমান 0.708 বা 6 কিছু একটা আসবে, ঠিক আছে, 706। তাহলে ক্যালকুলেশন করে দেখবে টিএফ ড্যাশ আসছে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের কথা বলছি, 0.706 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন আসবে, কেলভিনটাকে থেকে তুমি 273 বিয়োগ করে দেবে, এই অ্যান্সারটি পাবে, ঠিক আছে। ওকে, তাহলে অনুদ্বায়ী দ্রাবের একটি দ্রবণে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিস্রবণ চাপ হলো 3.6 ATM। দ্রবণটির গাঢ়ত্ব অর্ধেক করে উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড করলে অভিস্রবণ চাপ হয় এত, টি এর মান কত হবে? আচ্ছা, তাহলে আমরা জানি পাই সমান CRT, তাহলে অভিস্রবণ চাপ কত ছিল? 3.6, সি এর মান বের করতে হবে 0.0821, টেম্পারেচার হচ্ছে তোমার 300 কেলভিন, 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলা হয়েছে। তাহলে সি এর মান তুমি যদি ক্যালকুলেট করো 0.146 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মোলারিটি হলো। আচ্ছা, গাঢ়ত্ব অর্ধেক করে দিচ্ছে, উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, অভিস্রবণ চাপ 2.6, ওকে। তাহলে 2.16 সমান সি অর্ধেক বলতে তাহলে 0.073, ঠিক আছে, এটা হবে ইন্টু আর 0.0821 ইন্টু টি। তাহলে এখানে টি এর মানটা বেরোবে, টি এর মান যেটাই বেরোবে সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে দেবে, ঠিক আছে। আচ্ছা 15, 0.1 মোলার ইউরিয়া গ্লুকোজ NaCl দ্রবণের হিমাঙ্কের অবনমনের অনুপাত। তাহলে হিমাঙ্কের অবনমন বলতে ডেল্টা টিএফ সমান আই ইন্টু কেএফ ইন্টু এম। কেন আইটাকে ইনক্লুড করলাম? কারণ এখানে দেখো NaCl আছে, তো NaCl এর ক্ষেত্রে আয়ের মান নিশ্চয়ই 2 হবে, কারণ ওখান থেকে তুমি দুটো আয়ন পাচ্ছ। ইউরিয়া গ্লুকোজের ক্ষেত্রে আয়ের মান 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে পুরোটাই ডিপেন্ড করছে আয়ের উপর, কারণ এম এর মানটা তো ফিক্স 0.1 মোলারই আছে, তাহলে এমটা দেখে আমার লাভ নেই, ঠিক আছে।
তাহলে আয়ের অনুপাত যা হবে হিমাঙ্কের অবনমনের অনুপাত তাই হবে। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে আয় সমান 1, গ্লুকোজের ক্ষেত্রে আয় সমান 1, NaCl-এর ক্ষেত্রে আয় সমান 2। তাহলে এদের অনুপাত কত হবে? 1:1:2। ঠিক আছে, তাহলে এটাই ছিল DPP 4-এর সলিউশন। ওকে, এরপরের ক্লাসে DPP 5 সলিউশনটা দেখব। ওকে, থ্যাংক ইউ।